বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা টান দিতেই মেয়েটা কেমন যেন কেঁপে উঠল। হাত দিয়ে শাড়ির আঁচলটা আটকাতে চেয়েও আটকালো না। মেয়েটার চোখের কোণে পানি এসে গেল। মুখটা লাল বর্ণ ধারণ করেছে। পিঙ্ক কালারের লিপস্টিক দেওয়া ঠোঁটজোড়া কাঁপছে। দেখেই লিপস্টিকের উষ্ণ ছোঁয়া নেওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। মেয়েটার বুক থেকে কাপড়টা সরাতে সরাতে মেয়েটার চোখ বন্ধ করে নিল। আমি নিজের অজান্তেই মেয়েটার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দিলাম। মেয়েটার চোখের জলে চোখের কাজল লেপটে যাচ্ছে। আমার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না। আমার দরকার মেয়েটার শরীর, কেননা মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করেছি। তাই তার চোখে কেন জল আসছে তা জানার আমার কোনো ইচ্ছে নেই। তাছাড়া দেখতে খুব সুন্দর নারী হলে যে কোনো পুরুষের কাম তাড়না জাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাকে সরানোর ক্ষমতা তার নেই, কারণ পতিতাদের সে ইচ্ছে থাকলেও ক্ষমতা থাকে না। হঠাৎ বিছানা কাঁপতে লাগলো। চেয়ে দেখে বালিশের সাইডে মেয়েটার ফোনটা কাঁপছে। মেয়েটি আকুতি মিনতি সুরে বলে উঠল, কিছু যদি মনে না করেন ফোনটাকে আমি ধরতে পারি? খুব জরুরি না হলে আমি ধরতাম না। আমি চট জলদি বলে ফেললাম, কেন, আরও কোনো জায়গায় কন্ট্যাক্ট রাখছিস নাকি আজকে? তোর কাস্টমাররা বুঝি সেখান থেকেই ফোন দিয়েছে। কিন্তু তুই ভুলে যাচ্ছিস আজকে রাতের জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে তোকে আমি হায়ার করেছি। এবার মেয়েটা আমার কথা শুনে কেমন যেন করুণভাবে আমার দিকে তাকালো। মনে হচ্ছে এই চাহনির মাঝে অনেক অসহায়ত্ব লুকিয়ে আছে। কিন্তু আমি তার মায়াভরা চাহনির আড়ালে অসহায়ত্ব ভরা চাহনি খেয়াল করছি না, বা খেয়াল করার ইচ্ছা ছিল না। তার ওই মায়াভরা চাহনির মাঝে আমি কেমন যেন হারিয়ে যাচ্ছিলাম। যে কেউ নিজেকে মুহূর্তের মাঝেই হারিয়ে ফেলবে ওই চাহনি দেখে। আমি মেয়েটির মায়াভরা চাহনি দেখে অনুমতি দিয়ে বললাম, আচ্ছা ফোন ধর, তবে আমার সামনে কথা বলতে হবে। মেয়েটা মুচকি আসলো। এরপর মুহূর্তেই মেয়েটির চোখের কোণে পানি চিকচিক করছে। মেয়েটা ফোন ধরতেই ওপাশ থেকে এক ছোট বাচ্চার কণ্ঠ শুনতে পেলাম। ফোনের ওপাশ থেকে কে যেন বলছে, আপু তুমি কখন আসবে? জানো আপু, মা না কেমন যেন করছে। ডাক্তার আঙ্কেল বলেছে টাকা না দিলে মাকে আর চিকিৎসা করবে না। মাকে চিকিৎসা না করলে মা বাঁচবে না আপু। আপু তুমি কখন আসবে টাকা নিয়ে? হ্যাঁ জান্নাত, কলিজার টুকরো বোন আমার, আমি না অনেক বড় একটা কাজ করছি। কাজটা শেষ হলেই তোর জন্য চকলেট আর মায়ের চিকিৎসার জন্য টাকা নিয়ে আসবো। আর আমার ময়না পাখিটা এখনও ঘুমায়নি কেন? আর হ্যাঁ জান্নাত, আজকেও কি তোর কোমরের বাম সাইডে ব্যথা উঠেছিল? হ্যাঁ আপু, দুপুরে অনেক পেইন হয়েছিল। এরপরে অবশ্য তোমার কিনে রাখা যাওয়া ওষুধ খেয়ে ব্যথাটা কমে গিয়েছিল। আচ্ছা আপু, তুমি কি কাজ করো? আমিও করব। আমরা দু বোন যদি একসাথে কাজ করি তাহলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? আপু বলো না, তুমি কি এমন বড় কাজ করছো? বলো না আপু। দু বোন মিলে কাজ করব, তাহলে আমাদের অনেক টাকা হবে। আমাকে করতে দিবে তো? মেয়েটার দিকে তাকালাম, দেখলাম মেয়েটা কাঁদছে, যাকে বলে চাপা কান্না। চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলো, না আমার ময়না পাখিটার কাজ করতে হবে না। চুপ, আর কোনো দিন কাজ করার কথা বলবি না। আমি কি মরে গেছি? তুই কান্না করছিস কেন? আমি থাকতে তোদের কিচ্ছু হতে দেব না। একদম কাঁদবি না। আর শোন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। বেশি রাত জেগে পাকামো করে বড়দের মতো এত চিন্তা করতে হবে না তোকে। চিন্তা করার জন্য আমি আছি তো। জান্নাত বলল, আপু তুমি কখন আসবে? তুমি পাশে না থাকলে আমার ঘুম আসছে না। জানো না, তোমার গলা জড়িয়ে না ঘুমালে আমার ঘুম হয় না। মেয়েটি চোখ মুছতে মুছতে বলল, ময়না পাখি আমার, রাগ করো না। আজকের রাতটা তুমি একা ঘুমাও। আজ আমার অনেক কাজ। আমি যে আমার ময়না পাখিটার সাথে আজ ঘুমোতে পারবো না। সারা রাত আমাকে অনেক কাজ করতে হবে, তা না হলে যে টাকাটা পাবো না। আর আমার ময়না পাখিটা তো অনেক বুদ্ধিমতী, তাই না? কোনো কথা না শোনা, আমার এখন তুমি ঘুমিয়ে লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে পড়বে। আপু কাল সকালেই চলে আসবো। জান্নাত বলল, আপু ভালো মেয়েরা নাকি রাত জেগে কাজ করে না, তাহলে তুমি কেন রাত জেগে কাজ করবে? মা বলতো যে ভালো মেয়েরা নাকি সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না। তুমি কেন বাইরে থাকবে? আপু তুমি কষ্ট পেও না। জানো, আজ আমার টিচার
আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। বলেছে তুমি নাকি খারাপ কাজ করো, তাই আমাকে পড়াবে না। আমি বলেছি আমার আপু দুনিয়ার শ্রেষ্ঠ আপু, সে কখনো খারাপ কিছু করতেই পারে না। আমার আপু সত্যিই অনেক ভালো আপু। আমি ঠিক বলেছি না? বলো না আপু, তোমার ময়না পাখি ঠিক বলেছে না? জানো আপু, যখন তোমার নামে কেউ পচা কথা বলে তখন না আমার খুব কষ্ট হয়, রাগ হয় অনেক। আমি তো জানি আমার আপুর মতো এরকম ভালো বোন আর কারো নেই। আপু শোনো, তুমি কখন আসবে? তুমি রাতে যদি না আসো তাহলে আমি কিন্তু খাবো না। মেয়েটি বলল, আপু তুমি খেয়ে নাও, আমি রাতেই আসবো কেমন? এখন কাজ করতে হবে অনেক। কথাটা বলে ফোনটা রেখে দিল মেয়েটি। আমি বিছানায় এক কোণায় বসে কথাগুলো শুনছিলাম। এর মধ্যেই মেয়েটি বলে উঠল, সরি, ক্ষমা করবেন, ছোট বোনটার সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গিয়েছে। কি করব বলেন, বোনটার কিডনির সমস্যা। আচ্ছা বাদ দেন, রাত 10টা বাজে, কি করবেন করেন। কথাটা বলে মেয়েটা শাড়ি খুলতে লাগলো। আমি মেয়েটার খোলা শাড়িটা ফ্লোরে থেকে নিয়ে কুচি দিয়ে পরিয়ে দিলাম। যখনই কুচিটা নাভির নিচে নিজের অজান্তেই গুজে দিতে গেলাম, তখনই মেয়েটা কারেন্টের শক করার মতো কেমন যেন কেঁপে উঠল। আমি শাড়িটা পরিয়ে দিয়ে রুম থেকে বের হওয়ার সময় মেয়েটা বলল, কী হলো, কিছু করবেন না? আপনার আজ যা মন চায় তাই করতে পারেন, কোনো বাধা দিব না, কিন্তু প্লিজ 10,000 টাকার 1 টাকাও কম দিবেন না আমায়। কোথায় যাচ্ছেন আপনি? বাইরে যাচ্ছি, এই মুহূর্তে তোর সাথে থাকার ইচ্ছে চলে গেছে। মেয়েটি ক্রোধান্বিত হয়ে বলল, বাইরে মানে? আপনি কোথাও যেতে পারবেন না। কেন আমায় আজ ভাড়া করে এনে এখন চলে যেতে চাইছেন? কেন আমার সময় নষ্ট করলেন? কেন কেন? এই মুহূর্তে টাকা আমার খুব প্রয়োজন। আপনি কি বুঝবেন গরিবের অসহায়ত্ব? আপনাদের তো কারি কারি টাকা আছে, বাড়ি গাড়ি সব আছে, কোনো কিছুর কমতি নেই। আপনি তাহলে কেমন করে বুঝবেন গরিবের অসহায়ত্ব? টাকার অভাবে কখনো দেখেছেন নিজের চোখের সামনে মা বোনকে অসুস্থতায় ভুগতে? আপনি সেই নির্মমতা বুঝবেন কিভাবে? আপনার তো টাকার অভাব নেই, আপনি কি করে বুঝবেন ধুকে ধুকে স্বজন হারাবার কষ্ট? মেয়েটার শেষ কথাটা শুনে কেন যেন খুব রাগ উঠে গেল। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম মেয়েটির গালে। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। এই মেয়ে, তোর কি মনে হয় টাকা থাকলে যে কোনো কষ্ট থাকে না? তোকে কে বলল? যাগে সেসব কথা, তোর মতো মেয়ের সাথে আমি রাত কাটাতে পারবো না, এটাই শেষ কথা। আমার কথাটা শুনে মেয়েটার মাথায় যেন ভাঁজ ভেঙে পড়ল। চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে কি আপনার পছন্দ হয়নি? প্লিজ আপনার যা মন চায় আমার সাথে করুন, আমি বাধা দিব না। তবুও আমার টাকাটা আমায় দেন, কারণ টাকাটা যে আমার খুব প্রয়োজন। এত রাতে তো কোনো কাস্টমারও পাওয়া যাবে না। কথাটা বলেই মেয়েটা পায়ে জড়িয়ে ধরে আবারও বলল, প্লিজ আপনি এত নির্দয় হবেন না। আমি আকস্মিক ঘটনায় বিস্মিত হলাম। একটা মেয়ে নিজের সতীত্ব বিক্রি করার জন্য পায়ে পর্যন্ত ধরে। কতটা কঠিন পরিস্থিতিতে দাঁড়ালে একটা মেয়ে এমন করতে পারে? আমি মেয়েটাকে পায়ের কাছ থেকে তুলে বললাম, আমি আপনার সাথে যে কন্ট্যাক্টটা করেছিলাম সেই টাকাটা আমি আপনাকে ঠিকই দিয়ে দেব, কিন্তু আপনার সাথে আমি থাকতে পারবো না। তবে আমার একটা প্রশ্ন আছে, এত কাজ থাকতে আপনি কেন নিজের ইচ্ছায় নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য পথে পথে ঘুরছেন? এমনকি আমার পায়ে পর্যন্ত পড়েছেন কেন? সেই কারণটা আমাকে বলতে হবে, না বললে এখনই আপনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন। মেয়েটা আমার কথা শুনে চোখের পানি মুছে হো হো করে হাসতে হাসতে বলতে লাগলো, তাহলে শুনুন কেন আমার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ বিলিয়ে দিচ্ছি। আমার নাম কারিমা জাহান। কথা, সবাই কথা বলেই ডাকে। গ্রামেই জন্ম। আমার বাবা একজন বেসরকারি চাকরিজীবী ছিলেন। বেশ ভালোই চলছিল আমাদের জীবন, কিন্তু হঠাৎ আমাদের জীবনে নেমে আসলো অন্ধকারের কালো ছায়া। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট আসলো A+। স্কুল থেকে খুশি মুখে বাসায় এসে দেখি বাড়ি ভর্তি অনেক লোক। এত এত লোকের ভিড় সরিয়ে যতই সামনে এগোচ্ছিলাম ততই মায়ের কান্না শুনতে পাচ্ছিলাম। হঠাৎ যা দেখলাম, আমার হাত থেকে রেজাল্টের শিটটা মাটিতে পড়ে গেল। পৃথিবীটা যেন আমার মাথার উপরে ঘুরছে।
পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কারণ মা চিৎকার করে বাবার লাশকে সামনে নিয়ে কাঁদছে। ছোট 2 বছরের বোন জান্নাত মায়ের পাশে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি এসব দেখে অজ্ঞান হয়ে পড়ে যাই। শুনেছি 2 দিন পর আমার জ্ঞান ফেরে। বাবাকে শেষ দেখাটাও দেখতে পাইনি। বাবা মারা যাওয়ার কিছুদিন পরই শুরু হলো পারিবারিক রোষানল। কাকারা চক্রান্ত করে আমাদের ফেটে বাড়ি ছাড়া করে দিল। কি করব, কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। অনেক ভেবে চিনতে এসে পড়লাম এই অজানা অচেনা শহরে। শুনেছিলাম শহরে নাকি টাকা ওড়ে। থাকার কোনো ব্যবস্থা করতে না পেরে একটা মাঝারে 2 দিন কাটানোর পর ওখানের খাদেম আমাদের সব কথা শুনে একটা বস্তিতে আমাদের থাকার ব্যবস্থা করে দিল। হাতে কিছু জমানো টাকা আর কিছু ছোড়ার জিনিস বিক্রি করে কষ্টমষ্ট করে কাটিয়েছি কিছুদিন। এরপর পাশের ঘরের চাচি মানুষের বাসায় কাজ করার পরামর্শ দিল। মা সেই চাচির কথা মতো মানুষের বাসায় কাজ করা শুরু করে দিল। আমিও কিছু টিউশনি করে কোনো মতে অনার্সটা কমপ্লিট করি। কত জায়গায় চাকরি খুঁজেছি, পাইনি। যদিও পাই তাও আবার এই দেহের কারণে। একবার 2 জায়গায় চাকরি দেওয়ার কথা বলে আপত্তিকর প্রস্তাব করেছিল। সেখান থেকে এসে পড়ি, আর চাকরি খুঁজিনি। হঠাৎ একদিন বোনটা স্কুল থেকে আসার পর সেন্সলেস হয়ে যায় ব্যথায়। ডাক্তারের কাছে নিয়ে শুনতে পারি কিডনির সমস্যা। 6 মাসের মাঝে কিডনি প্রতিস্থাপন করতে হবে, নইলে ছোট বোনটা বাঁচবে না। এদিকে মা 2 বছর ধরে প্যারালাইজড হয়ে আছে। মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে 4000 টাকা লাগে। দিনে 4টা টিউশনি করায়। তা দিয়ে মায়ের চিকিৎসা আর সংসার বেশ চলে যেত। কিন্তু ইদানিং মায়ের অসুস্থতা বেড়ে যায়। সাথে বোনটা দিন দিন মৃত্যুর সাথে লড়াই করছে হাসপাতালে শুয়ে শুয়ে। কালকের মাঝে হসপিটালে যদি 10,000 টাকা না দিতে পারি তাহলে মাকে বের করে দিবে। আমি যেন দিশেহারা হয়ে পড়লাম। মানুষ যখন বিপদে পড়ে তখন সেই সুযোগই নেয় কিছু সুযোগ সন্ধানী মানুষ। তেমনই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছিল আমার এক ছাত্রীর বাবা। সজীব আঙ্কেলের 5 বছরের একটা মেয়েকে পড়াতাম। নিঝুম আমার ছাত্রীর নাম। একদিন নিঝুম তার মায়ের সাথে নানি বাড়ি বেড়াতে চলে গিয়েছে, কিন্তু আমি জানতাম না। সেদিন তার বাবা একাই বাড়িতে ছিল। আমি বাসার ভেতরে প্রবেশ করলে সে সেই সুযোগে আমার উপর হামলে পড়ে জোর করে আমার সাথে অশ্লীল কাজ করতে চায়। আমি কোনো মতে সেখান থেকে নিজের সম্মান নিয়ে পালিয়ে আসি। তারপর আর সেখানে যাইনি। তাই বাধ্য হয়ে এ কাজে জড়িয়ে নিয়েছি নিজেকে। আর আমার শরীরে প্রথম স্পর্শকারী আপনি। আজকে রাতের পর চিরদিনই আমার নামটা হৃদয়ে ক্ষুধায় করে থাকব, কারণ আপনাকে আমার সতীত্বটা প্রথম বিলিয়ে দিচ্ছি। এখন তো সব শুনলেন। এখন আপনি আমার গায়ে পতিতার ছাপ লাগিয়ে দিতে পারেন, কোনো আফসোস নাই। মা আর বোনের হাসির কাছে আমি শতবার নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারি। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে ভাবছি একটা মেয়ে কতটা ত্যাগ স্বীকার করতে পারে। হয়তো মেয়েটাকে না দেখলে বুঝতাম না। আমি মেয়েটার কাছে যাচ্ছি, অমনি মেয়েটা চোখ বন্ধ করে ফেলল। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। এক অপরূপ সৌন্দর্য মেয়েটার উপর এসে ভিড় করেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটার মাতাল করা চুলের গন্ধ বাতাসে ভেসে আসছে আমার নাকে। আমি মেয়েটার অনেক কাছে। এখন মেয়েটার নিঃশ্বাস আমার মুখে পড়ছে। মেয়েটা ভাবছে মেয়েটাকে লিপ কিস করব। মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে, চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ছে। আমি খপ করে মেয়েটার শাড়ির আঁচলটা ধরে ফেললাম। মেয়েটার চোখ থেকে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। মেয়েটির চোখের জল দেখে বুকের ভেতরটা চিনচিন করে ব্যথা হচ্ছিল। মেয়েটা তো জানে না আমি কেবল মেয়েটির নিষ্পাপ চেহারাটা পর্যবেক্ষণ করছি। আমি শাড়ির আঁচলটা টান দিয়ে মেয়েটার মাথায় তুলে দিলাম। ঘোমটাতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মেয়েটার ঠোঁটের কোণে হাসি দেখলাম। পৃথিবীতে সবচেয়ে সুন্দর লাগে হয়তো মেয়েদের বাঁকা ঠোঁটের হাসি। এই মুহূর্তে মেয়েটার কোমরের কাছে একটা হাত আমার, আর একটা হাত মেয়েটার এলো কেশে। মেয়েটির ভয় কাটানোর জন্য বললাম, আমি জিশান আহমেদ, রাজ। প্রতি উত্তরে মেয়েটি বলল, আচ্ছা আপনাকে কি আমি নাম ধরে ডাকতে পারি? আমি কেন সংকোচ ছাড়াই বললাম, কেন জানি না মেয়েটাকে কেন এত আপন ভাবতে ভালো লাগছে। আমার ভাবনার মাঝেই মেয়েটা বলল, আজকে রাতের জন্য আমি শুধু আপনার, তাই আমার শরীরের প্রতিটা অংশের ন্যায্য দাবিদার আপনি। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন আমার সাথে।
মেয়েটির কথা শুনে কেন জানি ভীষণ রাগ হচ্ছিল আমার। বারবার মনে করিয়ে দিচ্ছিল তাকে আমি ভাড়া করে এনেছি। কখন যে তাকে ভালো লাগতে শুরু করেছে তা বলতে পারবো না, কিন্তু তারপরও এটাই তো সত্য, নিজের লালসা মেটানোর জন্য তাকে আমি ভাড়া করে এনেছি। হঠাৎ ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 12টা বাজে। কথা বলল, রাত আর বেশি নেই, আমাকে ভোরে চলে যেতে হবে। আপনি তো এখনও কিছুই করলেন না। প্লিজ আর সময় নষ্ট না করে আপনি যে কাজের জন্য এখানে আমাকে এনেছেন সে কাজটা পূরণ করে আর আমার পাওনাটা আমায় বুঝিয়ে দেন। সময় হয়তো বেশি নেই। আমি মেয়েটিকে বললাম, ক্ষমা করবেন, আমি পুরুষ, তবে কাপুরুষ নই। আপনি ঘুমান, আমি আসি। মেয়েটি বলল, ভুলে কেন যাচ্ছেন? আজকে রাতের জন্য আমি শুধু আপনার। কথাটা বলে বুকের উপর থেকে নিজের শাড়িটা সরিয়ে ফেলল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে আসলো। আমি বুঝতে পারছি এক অসহায় মেয়ে তার মূল্যবান সম্পদ নিজ হাতে আমাকে তুলে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল। এদিকে কথা আমার কাছে এসেই আমার ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলানোর আগেই ধাক্কা দিয়ে ফেলে দিলাম, কারণ ওর ওই সতীত্বের পেছনে রয়েছে অসহায়ত্ব, আর্তনাদ, বুকের ভেতরে চাপা কষ্ট যা আমায় সঁপে দিতে চাইছে। কেমন করে ওর ওই সতীত্ব হরণ করে নেব? আমিও তো একটা মানুষ। আমি রাগ করে কথাকে বললাম, আপনাকে না বললাম আপনার সাথে কিছু করতে পারবো না? কথা বলল, আপনি তো আমাকে কন্ট্যাক্ট করেছেন এক রাতের জন্য, তাহলে কেন এমন করছেন? জানেন এই টাকাটা না হলে আমার মায়ের কিছু একটা হয়ে যাবে, আর আমার মায়ের কিছু হলে আমি মেয়ে হয়ে কিছুতেই সহ্য করতে পারবো না। প্লিজ আপনি এমন করবেন না। রাত ফুরিয়ে যাচ্ছে, হাতে আর বেশি সময় নেই। আমাকে যে কাজের জন্য নিয়ে এসেছেন সে কাজ করেন, আমায় টাকাটা দিয়ে দিন। মেয়েটি অতি করুণ স্বরে বলল কথাগুলো। বুঝতে পারলাম মেয়েটা টাকার জন্য এসব করছে। হায় রে পৃথিবী, কেউ টাকার জন্য এসব করে, আবার কেউ আধুনিকতার জন্য এইসব করে। আমি আর কিছু না ভেবে পকেট থেকে 10,000 টাকার ফাইলটা বের করে দিয়ে বললাম, এই নেন আপনার টাকা, এত ভয় পেতে হবে না। আর শোনেন, আপনাকে আরেকটা কথা বলি। কথা বিদ্রূপের একটা বাঁকা হাসি দিয়ে বলল, পতিতাদের কাছে অনুমতি চাইতে হয় না। বলেন কি বলবেন? আপনি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকতে পারবেন? আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল আর বলল, হাসালেন, এ কি বলছেন? এ কথা মুখে নেওয়াও যে পাপ। পতিতারা ভোগের পাত্রী, যত পারেন তাদের ভোগ করা যায়, কিন্তু তাদের কারোর ঘরের ঘরণী হওয়ার জন্য শোভা পায় না। পতিতাদের তো টিস্যুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়াটাই সাজে। পতিতাদের সংসার করার স্বপ্ন তো দূরের কথা, কাউকে ভালোবাসাও অন্যায়। আমাদেরও ইচ্ছে করে কাউকে ভালোবাসতে, কারো কাঁধে মাথা রেখে চাঁদের জ্যোৎস্না দেখতে, মাঝরাতে গা ঘেঁষে বসে পুকুরের পানিতে আলতা রাঙা পা ডুবিয়ে প্রিয় মানুষটার মুখে ভালোবাসার গল্প শুনতে। মন চায় একটা ছোট্ট সংসার করতে, যে সংসারে সব কিছুর অভাব থাকলেও থাকবে না কোনো ভালোবাসার অভাব। কিন্তু এসব স্বপ্ন দেখা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। এসব দুঃস্বপ্ন বাদ দিন। আমার ছোট বোন কি বলছিল শুনছেন? আমার ছোট বোনটাকে নাকি তার টিচার স্কুল থেকে বের করে দিয়েছে। কেন দিয়েছে জানেন? সেই স্কুলের শিক্ষিকা হচ্ছেন সজীব আঙ্কেলের স্ত্রী। আর সজীব আঙ্কেল সেই দিনের ঘটনা উল্টা করে বলেছিল তার স্ত্রীকে। নিশি আন্টি জানে যে আমি তার স্বামীর সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম। শোনেন, আপনার যদি মন চায় আমাকে ভোগ করার, যা ইচ্ছা করতে পারেন, যেভাবে ইচ্ছা নিজের কামতাড়না মেটাতে পারেন আজকে রাতের জন্য। আমি চাই না আমার অনিশ্চিত জীবনের সাথে আপনাকে জড়াতে। জানেন, আজ আমি পতিতা না হয়েও এই অন্ধ সমাজের কাছে কলগাল। তাছাড়া আপনার পরিবার কোনোদিন মেনে নিবে না আমার মতো কলগালকে। তবে আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে আপনিই প্রথম পুরুষ যার ঠোঁটের ছোঁয়া আমার ঠোঁটে প্রথম স্পর্শ করেছে, যে আমার শারীরিক গঠন কিছুটা দেখেছে। কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না, অসুস্থ মা আর বোনকে বাঁচাতে নিজের কুরবানি দেওয়া ছাড়া। আপনার নামটা আর ছবিটা হৃদয়ে অঙ্কিত করে নিলাম। কাল থেকে হয়তো অন্য কারো বিছানায় নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজেকে সঁপে দিতে হবে। আচ্ছা বাদ দেন, আপনি কাঁদছেন কেন? ছেলে মানুষদের তো কাঁদতে হয় না। আমি না হয় কাঁদছি, তুমিও তো কাঁদছ। তোমাকে একটা কথা বলতে চাই। তুমি বললে না তোমার মতো কলগালকে কেউ মেনে নিবে না।
কিন্তু তুমি হয়তো জানো না আমার সব থেকেও কেউ নেই। কথা অবাক হয়ে বলল, মানে? মানে হলো খুব ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চিরকালের জন্য চলে যায় না ফেরার দেশে। আমার তখন বয়স 4 বছর। কোটিপতি বাবার একমাত্র ছেলে আমি। সার্বক্ষণিক আয়া বুয়াদের কাছে থাকতে হতো, অথচ আমাকে 1 ঘন্টার সময় হতো না আমার বাবার আমার সাথে কাটাবার জন্য। আমার বয়স যখন 5 বছর তখন বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসে। আমি পেলাম নতুন মা। নতুন মা এতটাই ভালো ছিল যে কথায় কথায় আমাকে বলতো, তোর মাটা আমার নষ্টামি করে তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়েছে। তখন বয়স 7 বছর, একটু বুঝতে শিখেছি। এতটা রাগ জন্মে গিয়েছিল বাবার উপর যে তার সাথে কোনো কথা বলতাম না। 11 বছর বয়সে লন্ডনে চলে যাই। পড়ালেখার সুবাদে কণা নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। সেখান থেকে ভালো লাগা, তারপর ভালোবাসা। মনে করেছিলাম তাকে আঁকড়ে ধরে নিজের কষ্ট ভুলে থাকব, কিন্তু না, সে আমাকে ব্যবহার করেছিল। আজ তার বিয়ে, আজকে রাতেই ফুলশয্যা। জানেন, তাকে এতটা ভালোবাসতাম যে তার জন্য কত মেয়েকে ইগনোর করেছি, কখনো কারো দিকে তাকাতাম না পর্যন্ত। কিন্তু সে কি করলো? অন্য ছেলেকে বিয়ে করে নিল। তাই মনের ক্ষোভে ভেবেছিলাম যদি আজকের রাতটা কারোর সাথে কাটানো যায় তাহলে হয়তো কষ্টটা কিছুটা লাঘব হবে। তাই আপনার সাথে দেখা এবং এ পর্যন্ত আসা। কি হলে কাঁদছেন কেন? তবে আপনার মতো আমিও জীবনের প্রথম আপনার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেলাম। আচ্ছা, আপনি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকবেন? জানি এ কথা বলে আপনাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিলাম। বিশ্বাস করেন, আপনার সব কথা শুনে আর নিষ্পাপ চেহারা দেখে যেন আপনাকে ভালো লেগে গেছে। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। মেয়েটা আমার কথা শুনে চোখের পানি মুছে বলল, পারি, একটা শর্তে। তা হলো আমাকে সারা জীবন ভালোবাসতে হবে। আমি কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরলাম কথাকে। মনে হচ্ছে এ পাওয়া পরম সুখের পাওয়া, পরম সৌভাগ্যের পাওয়া। দৈহিক মিলনের মাঝে সুখ আছে, কিন্তু কামতাড়না মেটানোর প্রয়াস। কিন্তু আত্মিক মিলনের মাঝে আছে পরম শান্তি, যা সকল ভালোবাসার ঊর্ধ্বে। আলতো করে কথার কপালে চুমু এঁকে দিলাম। কথা খুব কাঁদছে। আমার শার্টটা তার চোখের নোনা জলে ভিজে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি পেয়েছি তাকে, যাকে কবি জীবনানন্দ দাশ না দেখে তার সৌন্দর্যের বর্ণনা দিয়েছিলেন। দেখতে দেখতে জীবনের শ্রেষ্ঠ রাতটি পার করে দিলাম। পরের দিন সকালে কথাদের বাসায় গিয়ে কথার মায়ের চিকিৎসা এবং জান্নাতের চিকিৎসার সব কিছুর ব্যবস্থা করলাম। ইনশাআল্লাহ 6 মাস পর সব কিছু ঠিকঠাক। জান্নাত আর কথার মা পুরোপুরি সুস্থ। মোটামুটি খুব জমকালোভাবেই বিয়েটা হয়ে গেল আমাদের। আজ আমাদের বাসর রাত। কথার লাল বেনারসি পরার কথা থাকলেও আমার পছন্দ মতো নীল শাড়িতে নিজেকে আবৃত করেছে কথা। নীল চুড়ি, চোখে কাজল, সব কিছু মিলে মনে হচ্ছে একটা নীল পরী। আমি বিছানায় বসতেই আমার পায়ে সালাম করলো। আমি কথাকে নিজের বুকে টেনে নিলাম। বিছানায় শুইয়ে দিয়ে আলতো করে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আস্তে আস্তে কথার মাঝে নিজেকে হারিয়ে ফেললাম। দিনগুলি ভালোই কাটছিল। কথা অন্তঃসত্ত্বা খবরটা শুনে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে হয়েছিল। দেখতে দেখতে 9 মাস পার হয়ে 10 মাস চলছে। কথা বলল আজ তার শরীরটা খারাপ লাগছে, আমি যেন অফিসে না যাই। বিকালে কথাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলল অপারেশন করতে হবে, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে কথা শক্ত করে হাতটা চেপে ধরেছে। চোখের পানি গড়িয়ে পড়ছে। ছোট্ট ছোট্ট করে বলছে, জানো রাজ, আমার না তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না। আমার খুব ভয় হচ্ছে। রাজ, আমি যদি মরে যাই তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে? আমার ভালোবাসার ভাগ কি অন্য কাউকে দিয়ে দেবে? আমার ভালোবাসার ভাগ আমি হারিয়ে গেলেও কাউকে দিও না প্লিজ। কথা দাও, আমি হারিয়ে গেলে নতুন কাউকে বিয়ে করলেও তাকে কলিজার টুকরা বলে ডাকবে না, কেমন? আমি মনে হয় তোমাকে হারিয়ে ফেলবো। এই কাঁদছো কেন তুমি? আমি মরে গেলেও আমার আত্মাটা তোমায় সব সময় ভালোবাসা দিয়ে ঘিরে রাখবে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল কথা। আমিও কথার সাথে কাঁদতে কাঁদতে বললাম, এই কলিজার টুকরা, তুমি জানো না তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না। তোমার কিছুই হবে না। নিজেকে শক্ত করো। তোমাকে আমাদের জন্য বাঁচতে হবে। কাছের মানুষ কাছে না থাকলে কত কষ্ট হয় আমার চেয়ে ভালো কেউ জানে না। তুমি কি চাও তোমার সন্তান মায়ের কষ্ট নিয়ে আজীবন বেঁচে থাক?
আমাকে কষ্ট পেতে দেখে তোমার ভালো লাগবে, তাই তুমি এমন বাজে কথা বলবে না। এদিকে ডাক্তাররা কথাকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। ডাক্তারের কথাটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। বুকের মাঝে চিনচিন ব্যথা করছে। দৌড়ে গেলাম কথার বেডে। বাচ্চাটা কথার পাশে। বাচ্চাটা কাঁদছে। কথার মুখটা সাদা কাপড়ে ঢাকা। কাপড়টা তুলতেই চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। কি সুন্দর মায়াবী মুখখানা মলিন হয়ে পড়ে আছে। কাজল কালো চোখ দুটি দিয়ে আর কখনো তাকাবে না আমার দিকে। হাজারো স্মৃতি ভেসে উঠেছে স্মৃতির পাতায়। বাচ্চাটা কাঁদছে। হঠাৎ মনে হলো কথা বলছে, আমাদের দুজনের কলিজার টুকরাটাকে বুকে নিবে না। বাচ্চাটার দিকে তাকাতেই দু চোখ ভরে গেল জলে। কি ভাগ্য নিয়ে এসেছিস জন্মের পর, মায়ের দুধটুকুও খেতে পারলি না। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।